হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেল উইথ স্বাগতা। আজকের ভিডিওতে আমরা রাজগীর দ্বিতীয় দিনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। রাজগীরের বিশ্ব শান্তি স্তূপ এবং ঘোড়া কাটরা লেক এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। ঘোড়া কাটরা লেক দেখা হয়ে যাওয়ার পরে আমরা বিশ্ব শান্তি স্তূপে আসার সময় আমাদের ঘোড়ার গাড়িটিকে যেইখানে ছেড়ে এসেছিলাম সেইখানে গিয়ে উপস্থিত হই এবং আবারও চড়ে পড়ি আমাদের ঘোড়ার গাড়িতে। এই ঘোড়ার গাড়ি আমাদেরকে এরপর আরও দ্রষ্টব্য স্থানগুলিতে নিয়ে গিয়েছিল। প্রায় মিনিট 20-র মধ্যেই আমরা গিয়ে এক জায়গায় উপস্থিত হই। সেইখানে ঘোড়ার গাড়ি আমাদেরকে নামিয়ে দেয় এবং বলে বাকি অংশটুকু আমাদের টোটো করে যেতে হবে। সেইখান থেকে মাথাপিছু 40 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই জরাসন্ধের আখড়ায়। মনে করা হয় এই আখড়ায় ভীমের সাথে জরাসন্ধের 28 দিন যাবৎ একটি যুদ্ধ চলেছিল। এইখানে সেই আখড়াটিকে সংরক্ষিত করে রাখা আছে। এই জায়গাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এইটা অনেকটা আখড়ার মতনই দেখতে এবং এই জায়গাতেই ভীম এবং জরাসন্ধের যুদ্ধ চলেছিল বলেই মনে করা হয়। এরপর আমরা সেই টোটোটি করেই আবারও চলে যাই স্বর্ণ ভাণ্ডারের উদ্দেশ্যে। স্বর্ণ ভাণ্ডার, যেটাকে সোন ভাণ্ডারও বলা হয়, এটি হলো প্রকৃতপক্ষে একটি গুহা বিশেষ। এই গুহার মধ্যে রাজা বিম্বিসারের বিশাল সম্পত্তি গুপ্তধন রূপে রক্ষিত আছে বলে মনে করা হয়। জরাসন্ধ আখড়া আর স্বর্ণ ভাণ্ডার এই দুটি জায়গা টোটো আপনাকে আসা যাওয়ার জন্য 40 টাকা মাথাপিছু ভাড়া নেবে। আমরাও সেইভাবে 40 টাকা মাথাপিছু দিয়ে প্রথমে জরাসন্ধের আখড়া দেখে নিই এবং তারপরে স্বর্ণ ভাণ্ডার দেখতে চলে আসি। স্বর্ণ ভাণ্ডারের এই গুহাটির সামনেটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর সাজানো গোছানো দেখতে লাগে। বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাকে কারাগারে বন্দি করে হত্যা করেছিলেন বলে বিম্বিসারের স্ত্রী মহারানী তার সমস্ত সম্পত্তি একজন সাধুকে দান করে দেন এবং সেই সাধু সেই সম্পত্তি এই গুহায় লুক্কায়িত রেখেছিলেন। कि वह लिपि जो विद्वान पढ़ेंगे तो ये दरवाजा आप पे आप खुल जाएगी। माता में बहनों, लिपि किसी ने पढ़ा नहीं। जब ब्रिटिश का समय आया तो राजा बिम्बिसार का खजाना समझकर अंग्रेज सरकार ने क्या किया, सामने वाली जंगला से तोप लगाकर तोड़ना चाहा, लेकिन टूटा नहीं। दरवाजे के ऊपर दाग होकर रह गया। भारत सरकार बना तोड़ने का कोई कोशिश किया नहीं, क्योंकि पहाड़ के भीतर गंधक लोहा फास्फोरस है, विस्फोटक पदार्थ है, इससे टच होकर गर्म जल निकल रहा है। अगर इसे डायनामाइट से तोड़ा जाए ब्लास्ट कर जाएगा, ज्वालामुखी फूटेगा, गर्म जल वगैरह बंद होने का उम्मीद है। इस भय से 1904-5 में लौट कर जब ब्रिटिश टाइम में गवर्नर थे वो ऐसा कानून बना दिए कि प्राचीन नस्ल को नष्ट कर सकते हैं। नष्ट करने वाले को 5,000 रुपया जुर्माना और 6 महीना कारागार करना पड़ेगा। এই বৃদ্ধ ভদ্রলোকটি গাইড হয়ে আমাদের অনেক গল্প শোনান এবং বলেন যে এখানে গুহার দরজা মতো বানানো আছে এবং সেই দরজার গায়ে কোনো একটা লিপি দ্বারা কিছু লেখা আছে যার পাঠোদ্ধার সম্ভব হয়নি এবং মনে করা হয় এই শঙ্খলিপির পাঠোদ্ধার সম্ভব হলে তবেই এই গুহা খোলা যাবে। লিপিটি এখানে দেখা যাচ্ছে। এই লিপি হলো শঙ্খলিপি, যা এখনো ইন্ডিয়ান আর্কিওলজিস্টরা পাঠোদ্ধার করে উঠতে পারেননি। স্বর্ণ ভাণ্ডার দেখা শেষ হলে আমরা চলে যাই মণিয়ার মঠ দেখতে। মণিয়ার মঠটিকে ওখানকার লোকাল লোকেরা মনসা মন্দির বলছিলেন। এই জায়গাটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এবং রাজগীর শহরের প্রত্যেকটা স্থানেরই কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্বও আছে। আজকে আমাদের রাজগীর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা রাজগীরের রোপওয়েতে করে বিশ্ব শান্তি স্তূপে গেছিলাম। তারপরে ওখান থেকে ঘোড়া কাটরা লেকে গিয়েছিলাম। তারপর খানিকটা এসে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল এক জায়গায়, সেখান থেকে টোটো ভাড়া নিয়ে আমরা গিয়েছিলাম স্বর্ণ ভাণ্ডারে। এরপর এখানে আমরা এখন মণিয়ার মঠে এসেছি।
মোটামুটি এই জায়গাগুলো কভার করতে আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগলো। আর প্রত্যেকটা জায়গায় ওয়ার্থ ওয়াচিং, কিন্তু একটা জায়গা শুধু আমি যেতে পারিনি, সেটা 3টের সময় ক্লোজ হয়ে যায়, যার জন্য সেই জায়গাটা শুধু আজকে হলো। এখন এই মুহূর্তে মনিয়ার মঠে বসে আছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম জায়গাটা। সামনে গার্ডেন মতো করা আছে, আর এইটা সামনেটা গার্ডেন মতো করা আছে, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে উপরে এটাকে এখানকার লোকাল লোকেরা মনসা মন্দির বলছে। আর নাম জায়গাটার বাইরে যে নামটা লেখা আছে সেটা হচ্ছে মনিয়ার মঠ। এরপর আমরা আবারও ঘোড়াগাড়ি করে পৌঁছে যাই সেই দিনে আমাদের শেষ গন্তব্যস্থল, যেটি ছিল ব্রহ্মকুণ্ড, অর্থাৎ কিনা উষ্ণ প্রস্রবণ। এই উষ্ণ প্রস্রবণটিতে ঢোকার পথে সিঁড়ি যেমন আছে তেমন এরকম স্লোপিংও করা ছিল, যার ফলে বয়স্ক মানুষদের উঠতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই ব্রহ্মকুণ্ডের ভেতরে বেশ কিছু দেবদেবীর মন্দির আছে, যদি আপনারা চান সেই সব মন্দিরে পুজো দিতে পারেন। বলা হয় যে ব্রহ্মকুণ্ডের প্রাকৃতিক উষ্ণ জলে চান করলে দেহের অনেক রোগের হাত থেকে নিরাময় পাওয়া যায়। তবে এই ব্রহ্মকুণ্ডের মূল আকর্ষণ যে কুণ্ডস্থল অর্থাৎ স্নানের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয়নি, এবং এখানে পুরুষ এবং মহিলা একত্রে ছোট্ট কুণ্ডে চান করবে এই ব্যাপারটিও আমার খুব একটি ভালো লাগেনি। আমাদের গ্রুপে একমাত্র আমার জামাইবাবুই এইরকমভাবে গরম জলে নিজের মাথা ধুয়ে নিয়েছিল। এরপর সেদিনের ট্যুরের শেষে আমরা ফিরে যাই হোটেলে। নমস্কার, গুড ইভিনিং ফ্রম রাজগীর। আজকে আমাদের রাজগীরের সেকেন্ড ডে ছিল। সারাদিন ট্যুরের পর ইভিনিংয়ে হোটেলে ফিরে এসেছি। আপনাদেরকে তো হোটেল ট্যুরটা দেওয়া হয়নি, চলুন আপনাদেরকে ভালোভাবে এই আমরা যে হোটেলে আছি সেই হোটেল ট্যুরটা দিয়ে দিই। আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হলো হোটেল আনন্দ লো, যেটা রাজগীর বাস স্ট্যান্ডের একদম পাশেই, অর্থাৎ রাজগীর বাস স্ট্যান্ডে এই হোটেল থেকে পরিষ্কার দেখাও যায়, আর পায়ে হেঁটে 1 মিনিট লাগে সামনেই। আর এখান থেকে সমস্ত রকম ট্রান্সপোর্ট ইজিলি অ্যাভেলেবেল, আর আশেপাশে সমস্ত রকম খাবারের দোকান এবং আদার্স যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সব কিছুই অ্যাভেলেবেল আছে বাইরে মার্কেটে। আর এখানে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, আপনারা যদি চান এখান থেকে খেতে, এখান থেকেও আপনারা ইজিলি খেতে পারেন। আর হোটেলে রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, খাবার এনারা রুমেও দিয়ে যান। লিফট থেকে বেরিয়ে এইটা ছিল হোটেলের করিডোর, আর এই লম্বা করিডোরের দুধারে রুমগুলো ছিল। আমরা এবারে মোট 6 জন এবং 2টি বাচ্চা বেড়াতে গিয়েছিলাম, তাই 3টে বেডরুম টোটাল আমরা নিয়েছিলাম। আমরা নন এসি রুম নিয়েছিলাম, তাই আমাদের রুমগুলো ছিল সেকেন্ড ফ্লোরে। হোটেলের লনের শেষে এইরকম একটা ব্যালকনি ছিল, ব্যালকনিটা আলো দিয়ে সাজানো ছিল, আর সেখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা ছিল। আপনারা যদি চান সেইখানে বসে ইভিনিং স্ন্যাক্স বা ডিনার ইভেন করতে পারেন। আর এই হোটেলে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন যে রাজগীর বাস স্ট্যান্ড দেখা যায়, অর্থাৎ হোটেল থেকে বাস স্ট্যান্ড ভিজিবল, মানে বাস স্ট্যান্ড কতটা কাছে সেটা তো বুঝতেই পারছেন। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ছিল। আমরা মোট 3টে ঘর নিয়েছিলাম, তার মধ্যে এই রুমটা 304 নম্বর রুম, যেটা আমার মা বাবা ছিলেন। সেই রুমটা টুটা আগে আপনাদের দিয়ে দিই। রুমের মধ্যে একটা কিং সাইজ বেড ছিল, যে বেডে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, আর বেশ সুন্দর সানমাইকার একটা উডেন ফিনিশিং ওয়াল ছিল, আর একটা ওয়ালে ওয়ালপেপার ছিল, একটা দেয়ালে একটা ছবি ছিল, একটা এয়ার কুলার ছিল, যে এয়ার কুলারটা আমাদের কোনো কাজে লাগেনি। আমরা একদম 15ই ডিসেম্বর রাজগীর বেড়াতে গিয়েছিলাম। একটা এলসিডি টিভি ছিল, একটা টি টেবিল ছিল রুমের মধ্যে, আর একটা ড্রেসিং টেবিল ছিল
বড় একটা মিরর দেওয়া ড্রেসিং টেবিল। আর যেটা ছিল সেটা হচ্ছে একটা ফ্লাস্ক আর একটা হট ওয়াটার কেটেল। মোটামুটি প্রয়োজনীয় বস্তু সব কিছুই রুমের মধ্যে অ্যাভেলেবেল ছিল। এরপর যাওয়া যাক আমরা যে রুমটায় ছিলাম সেই রুমেরও একটা ট্যুর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 307, 307। সেম ডাবল বেড রুম ছিল, যেখানে আমরা একটা বাচ্চাকে নিয়ে আরামসে ছিলাম। কিং সাইজ একটা বেড ছিল, সুন্দর দেওয়ালে ওয়ালপেপার লাগানো ছিল, একটা ওয়াল হ্যাঙ্গিং পিকচার ছিল, আর সিলিং ফ্যান তো অবশ্যই ছিল। যেহেতু শীতকাল আমাদের এয়ার কুলার ব্যবহার করতে হয়নি, কিন্তু রুমে এয়ার কুলার ছিল। এখানেও একটা ড্রেসিং টেবিল ছিল উইথ আ বিগ মিরর। একটা ওয়ার্ড্রোব ছিল, যেটা আমার মা বাবার রুমে ছিল না ওয়ার্ড্রোবটা, কিন্তু আমাদের রুমে ছিল। আর এখানেও হট ওয়াটার কেটেল আর ফ্লাস্ক দেয়া ছিল। তাছাড়া একটা টি টেবিলও ছিল। তবে এই হোটেলটার কিন্তু একটা বড় মাইনাস পয়েন্ট ছিল। সেই মাইনাস পয়েন্টটা হলো এদের প্রত্যেকটা বাথরুমে সেপারেটলি গিজার ছিল না। এদের একত্রেই একটা গিজার লাগানো বোধহয় ছিল। আর যখন গরম জল প্রয়োজন হতো আমাদের কল করে ওদের রিকোয়েস্ট করতে হতো গিজার অন করার জন্য, যার ফলে রাত্রে অনেক সময় গরম জল কিন্তু আমরা পাইনি, যেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। বাথরুম এমনি নিট অ্যান্ড ক্লিন ছিল, সব কিছু জ্যাগুয়ারের ছিল। বাথরুমের যেগুলো বেসিক নেসেসিটি, যেমন ওয়েস্টার্ন কোমোড ছিল, একটা বালতি, একটা মাগ ছিল, আর ওনারা কিছু শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এগুলো প্রোভাইড করেছিলেন। বাথরুমে একটা মিররও ছিল। এরপর চলুন আপনাদের একটা ট্রিপল বেড রুমে ট্যুর করিয়ে দিই। ওপরের 501 নম্বর রুমটা ছিল একটা ট্রিপল বেড রুম, যেখানে একটা কুইন সাইজ বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল। এছাড়া রুমে সব কিছুই ডাবল বেডের মতো সেম ছিল, এমনকি বাথরুমও যেরকম ডাবল বেডের ছিল সেই রকম সেম ছিল। একই রকম ইকুইপমেন্টস বাথরুমে অ্যাভেলেবেল ছিল, আর গিজারের ব্যাপারটাও সেম ছিল। এই হোটেলের একটা বড় প্লাস পয়েন্ট ছিল হোটেলের ব্যালকনি ভিউ, যেখান থেকে রাজগীরের পাহাড় দারুণ দেখা যেত। রাজগীরের এই হোটেল আনন্দলোকে 3 দিনের স্টেতে আমরা বেশ কিছু খাবার খেয়েছিলাম। যেমন ধরুন এই চিকেন চাউমিন, যেটার দাম নিয়েছিল 150 টাকা, আর যেটা ছিল বেশ টেস্টি। এছাড়া এইরকম সোডা দাম নিচ্ছিল 70 টাকা করে। আর এগ ফ্রাইড রাইস আর চিল্লি চিকেন, যেটার দাম নিয়েছিল 250 টাকা চিল্লি চিকেন আর 170 টাকা এগ ফ্রাইড রাইস। এছাড়াও একদিন আমরা সকালবেলা কফি খেয়েছিলাম, এই কফির দাম নিয়েছিল 50 টাকা। এভাবেই আমরা আমাদের রাজগীরের দ্বিতীয় দিনটা শেষ করি। কিন্তু রাজগীরে আমরা আরও একদিন ছিলাম। সেই দিন আমরা বিখ্যাত ওয়াইল্ড লাইফ সাফারি অর্থাৎ রাজগীর নেচার সাফারি কভার করেছিলাম। সেইটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতেই হবে। সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।